স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রের নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার চেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, এমন উদ্যোগের সঙ্গে একমত হবে না তার দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি আরও বলেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত হলে অনেক ক্ষেত্রেই সরকার ক্ষমতাহীন হয়ে যাবে। আর চাপ প্রয়োগ করে সবাইকে একমতে আনা ঐকমত্য কমিশনের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বিএনপির এমন অবস্থানের বিরোধিতা করেছে জামায়াত। দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ হবে কোন প্রক্রিয়ায় তা চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় 20তম দিনের মতো বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রস্তাবনা ছিল এ সকল প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার। অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সুনির্দিষ্ট চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তবে এই প্রক্রিয়ার বিরোধিতা করে বিএনপি বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করে। বিএনপি মনে করে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য যে নির্দিষ্ট আইন রয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সকল বিষয়ে একমত হওয়ার শপথ নিয়ে কেউ আলোচনায়, কারণ মত দ্বিমতই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সবাইকে ঐকমত্য হওয়ার জন্য কোনোটা চাপ প্রয়োগ করতে পারে। ঐকমত্য ঘোষণের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়েই ঐকমত্য ঘোষণ করা। তবে বিএনপির এমন অবস্থানের পক্ষে বিপক্ষে মত ছিল রাজনৈতিক দলগুলোর। যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়, কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই। যদি সব দল ঐক্যমত্য না হয়, এইখানে এই আলোচনা প্রয়োজন নেই। আমরা মনে করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে আমরা নির্বাচন ইশতেহারে যার যার কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নিলেই আমরা তার মতো এই কাজ করব। এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি না। ব্রিফিংয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছি, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। এর আগে দুপুর 12টা 20 হঠাৎ করেই বেজে ওঠে বৈঠকের ভেন্যু ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম। তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য বৈঠক মুলতবি করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা সভায় এই নির্দেশ দেওয়া হয়। আর বৈঠক শেষে প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রশাসনেও করা হবে রদবদল। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোরে সোরেই এগোচ্ছে সরকার। সোমবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রেস উইং। জানানো হয়, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস থেকে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে।
ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর থেকে, আগামী মাস না, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নির্বাচনী ডিউটিতে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সভায় জানানো হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের আগে প্রশাসনে রদবদল করা হতে পারে বলেও জানায় প্রেস উইং। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। রাজনীতির ক্রান্তিকালের কাণ্ডারি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় বিএনপি নেতাকর্মীরা। লন্ডন থেকে ফিরবেন কবে, কোথায় থাকবেন, এসব নিয়ে কৌতূহল আছে নেতাকর্মীদের মাঝে। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি হবে ঐতিহাসিক বলছেন বিএনপির সিনিয়র নেতারা। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান। বলা যায় যে কোনো সংকট সম্ভাবনায় বিএনপি চেয়ারপারসনের পর তারেক রহমানই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি। বহু বছর ধরে লন্ডন থেকেই দলকে সুসংগঠিত করেছেন তারেক রহমান, চাঙ্গা রেখেছেন নেতাকর্মীদের মনোবল। এমনকি জুলাই অভ্যুত্থানে তরুণদের উজ্জীবিত করেছেন, শিখিয়েছেন শেকল ভাঙ্গার মন্ত্র। হাসিনা সরকার পতনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় আইনি প্রক্রিয়ায় সব মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে মুক্তি পান তিনি। তাই দলের নেতাকর্মী সমর্থক সবাই স্বপ্ন দেখছেন হয়তো খুব শিগগিরই জন্মভূমিতে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের জন্য আমরা বিএনপির নেতাকর্মীরা এবং জাতি অধীর আগ্রহে আমরা তাকিয়ে আছি উনি কখন বাংলাদেশে প্রবেশ করবেন। মানুষের যে বাঁধভাঙ্গা উল্লাস থাকবে সেই দিনটি, সেই মহেন্দ্রক্ষণের আলিঙ্গন করার জন্য আমরা সবাই গভীর আবেগ নিয়ে অপেক্ষা করতেছি যে কখন আমাদের নেতা বাংলাদেশে আসবেন। তবে কবে ফিরবেন, কখন ফিরবেন চূড়ান্ত হয়নি সেই দিনক্ষণ। এ নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে রাজনৈতিক অঙ্গনে। কেউ বলছে নিরাপত্তা বিবেচনায় গুলশানেই বাসা ঠিক করা হয়েছে, কেনা হচ্ছে নতুন আসবাব। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু। উনি তো আসবেন, অবশ্যই আসবেন। তো সেটা হচ্ছে যে আসার জন্য যে পরিস্থিতি হওয়া দরকার, এখন আমি মনে করি এখনো সেটা তৈরি হয়নি। এরকম একটা ল অ্যান্ড অর্ডারের অবস্থাতে তারেক রহমান সাহেবের আসার সময় ঠিক হয়নি। যখন সময় হবে তারেক রহমান অবশ্যই হবে। আর তারেক রহমান সাহেব আসেনি বলে কি বিএনপির কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে, নাকি ওনাকে দল চালাতে কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলতেছে, প্রতিনিয়ত আমাদের সাথে মিটিং করতেছে। সিনিয়র নেতারা জানান, বাস্তবতা বিবেচনা করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তাই তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বিশ্বাস, দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা আসবে, আরও গতিশীল হবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। এখন তো অবশ্যই সারা দেশ ওনার অপেক্ষায় আছে, শুধু বিএনপির নেতাকর্মীতে না, সবাই ওনার অপেক্ষায় আছেন এবং যে কোনো মুহূর্তে উনি সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে ওনার নিজের সিদ্ধান্ত এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার উনি নেবেন। তবে ইনি
প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি সিদ্ধান্ত দেবেন দেশে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। তখন সীমাহীন নির্যাতন নিপীড়নে শঙ্কা দেখা দেয় তার জীবন বিপন্ন হওয়ার। তারপরও নতুন বাংলাদেশে প্রতিহিংসা প্রতিশোধ ভুলে ঐক্যের কথা বলছেন তারেক রহমান। তাই প্রিয় নেতার দেশে ফেরা ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এমন সব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা হচ্ছে যার সুবিধা নিচ্ছে ফ্যাসিস্টরা। আর অন্যদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। শঙ্কা প্রকাশ করেন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায়। 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছিল। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অভিযোগ, পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে সরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না। কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় সরকারের মুখ্য উদ্দেশ্য গণতন্ত্র হলে নির্বাচনে বিলম্ব কেন, সেই প্রশ্ন তুলেন তিনি। গণতন্ত্র যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেও মন্তব্য করেন রিজভী। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। চাঁদাবাজ যেই হোক, পরিচয় যত বড়ই হোক এবং যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। যদি কোনো, আমি তো বললাম, কাউকে ছাড় দেওয়া হবে না। যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। 9 পেরিয়ে 10 বছরে পা রাখল দেশের অন্যতম সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ 24। শহর থেকে গ্রাম, দেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের কাছে পৌঁছতে চেয়েছে মূলধারার এই গণমাধ্যম। রাজপথে মানুষের অধিকার আদায়ের দাবি, আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে সংস্কার, সবখানেই গুজব এড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়েছে নিউজ 24। 1 দশকের এই বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন আমাদেরই সহকর্মী মারুফা রহমান। পূব আকাশে নতুন দিনের সূর্য, নতুন দিনের নতুন খবর, তার সাথেই শুরু হয় গণমানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের নতুন চ্যালেঞ্জ। বিগত 1 দশকে এই চ্যালেঞ্জ নেওয়ার গল্পটা রোজকার। আর সেই কাজটাই নিয়মিতভাবে করে আসছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ 24। এক ঝাঁক নতুন আর অভিজ্ঞ সংবাদকর্মীর মিশেলে তৈরি হয়েছে সংবাদের প্রাণ, যারা তুলে আনেন বস্তুনিষ্ঠ সংবাদ, তুলে ধরেন খবরের পেছনের ঘটনা। খবরের রূপ দ্বারা হয়েছে দেশ, আর একেবারে সঠিক জিনিসটা
রাজনীতির যে সঠিক জিনিসটা এইটা বাসায় তোলা। সবসময় সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ, সঠিক সংবাদ, সঠিক সময়। মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, এটা কিন্তু আমরা গণমাধ্যমের কারণেই কিন্তু আগে পেয়েছি। তো এই দিক দিয়ে বলবো তারা সবসময় সচেষ্ট থাকে এবং অ্যাক্টিভ, যার কারণে আমরা ইনস্ট্যান্ট নিউজগুলো পেয়ে থাকি। যে কোনো সিচুয়েশনে তারা সব রকম রিস্ক নিয়ে অ্যাকচুয়াল নিউজটা ডেলিভার করার ট্রাই করে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের একটা বিষয়। সাথে দেশ ও বিশ্বজুড়ে সংবাদদাতারা পৌঁছান গণমানুষের কাছে, তুলে ধরেন তাদের গল্পগুলো। সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে জানতে পারেন ঘটনাস্থলের সর্বশেষ। ঘটনাস্থলের সর্বোচ্চ ঝুঁকি নেন রিপোর্টার, ক্যামেরা পার্সন। যতটা না আমরা অফিস হিসেবে কাজ করি তার থেকে অনেক বেশি এখানে আমাদের পারিবারিক একটা বন্ধন তৈরি হয়েছে। অনেক সময় ককটেলের সম্মুখীন, তারপরে বিভিন্ন রকম টিয়ার শেল, কত বাধা অতিক্রম করেও আমরা চেষ্টা করি মানুষের কাছ থেকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। ফ্যাক্ট চেকের মাধ্যমে বের করে নিয়ে এসে তারপরে জনগণের বা দর্শকের কাছে উপস্থাপন করাটা খুব গুরুত্ব বলে মনে করি। একটি নিউজ রুম হিসেবে প্রত্যেকের যে যার যার দায়িত্ব সে কিন্তু সেভাবে করে পালন করার চেষ্টা করেছে। দিনভর সংগ্রহ করা গল্পগুলো এক সুতোয় গাঁথা হয়। সংবাদ সম্পাদনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিউজ 24 এর রয়েছে দক্ষ অভিজ্ঞ টিম, যারা নিরলসভাবে কাজ করে যান সঠিক তথ্য পৌঁছে দিতে। এই মুহূর্তে আমরা যেভাবে বাংলাদেশের টেলিভিশন অঙ্গনে কাজ করতেছি এবং নির্বিঘ্নে কাজ করার যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, সেটা যাতে আমরা চালু রাখতে পারি এবং দর্শকদের কাছে একেবারে বস্তুনিষ্ঠ সংবাদটা যাতে তুলে ধরতে পারি। দায়িত্বশীল এবং মূলধারার গণমাধ্যম হিসেবে নিউজ 24 কিন্তু বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশা করছি আমরা সেই ধারা অব্যাহত রাখব, কারণ আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতা কেবল সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে। নিউজ 24 সবসময় সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সাধারণ মানুষের কথা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে আসছে। আগামী দিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এই পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করি। চিত্র সম্পাদনায় এই প্রতিষ্ঠানে কাজ করছে দেশের অন্যতম পরীক্ষিত জনশক্তি। প্রযুক্তি আর অভিজ্ঞতার মিশেলে এই টিম অন্যতম গুরুত্ব বহন করে। সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে আমাদের সেরাটা উপহার দেওয়ার। সবশেষ খবর সম্প্রচারের পূর্বে খুব গুরুত্ব সহকারে পুনরায় দেখা হয়, যেন ভুল তথ্য, গুজব প্রতিরোধ করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যটি মানুষের কাছে পৌঁছানো যায়। বিগত এক দশকে নানা গুজবকে পাশ কাটিয়ে বাস্তবতার নিরিখে নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টাই করেছে নিউজ 24। আগামী দিনগুলোতেও গণমানুষের কণ্ঠস্বর হতে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই এই গণমাধ্যমটি। শুভ জন্মদিন নিউজ 24। মারুফা রহমান, ঢাকা। জাতীয় সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে, এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান গণ অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল বলেও জানান তিনি। সকালে জামালপুরে পথসভায় এসব কথা বলেন তিনি। পরে বিকেল 5টা থেকে ময়মনসিংহে পদযাত্রা করছে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনোই আর নির্বাচন কমিশন দলীয়করণ না হয়, বাংলাদেশের পুলিশ দলীয়করণ না হয়, বাংলাদেশের প্রশাসন বিচার ব্যবস্থা দলীয়করণ না হয়। আগামী জাতীয় নির্বাচন এবং পিআর পদ্ধতি নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালের রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। বলেন, রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি উল্লেখ করেন। আলোচনায় বাংলাদেশের ট্যারিফ কিভাবে আরও সহনীয় করা যায় সেই বিষয়েও আলোচনা হয়। আমাদের তরফ থেকে বলা হয়েছে
উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম খবর তো পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে। আমাদের আমির জামাত বলেছেন এই ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের এই প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগে ছিল। তো সেসব বিষয়গুলো খুব খোলামেলা আলোচনা হয়েছে। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এই প্ল্যাটফর্মের সঙ্গে নিজেকে যুক্ত করা জীবনের একটি ট্র্যাজিক ঘটনা ছিল বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার রাতে নিজের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন উমামা। আমাদের আসলে কখনো দরকারই হয়নি, আমার কখন মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায়, কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে। খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। রাজস্ব আদায়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। 2024-25 অর্থ বছরে আয় করেছে 1765 কোটি টাকা। সরকারের কোষাগারে জমার পরিমাণ বেড়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে। বন্দর চেয়ারম্যান বলছেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনার কারণে বাড়ছে আয়। আমদানি রপ্তানির ক্রমবর্ধমান চাপ সামাল দিতে বন্দর সম্প্রসারণেও জোর দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম সমুদ্র বন্দর, যাকে বলা হয় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, কেননা সমুদ্রপথের আমদানি রপ্তানির 95% বেশি হয় এই বন্দর দিয়ে। বহির্বাণিজ্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত চাপ বাড়ছে এই বন্দরে। হিসেব বলছে 2024-25 অর্থ বছরে রেকর্ড 32,96,000 কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা আগের অর্থ বছরের চেয়ে 1,27,000 টিউএস বেশি। আমরা 48 বছরের রেকর্ড ভঙ্গ করেছি করে আপনার কন্টেনার আমরা সর্বোচ্চ হ্যান্ডলিং করলাম এবার 3.29 মিলিয়ন টিউস। তো এইগুলো কিন্তু সম্ভব হয়েছে যে আমাদের সবার সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে, যে আমরা চাই চট্টগ্রাম বন্দরকে বহির্বিশ্বে আরও এফিশিয়েন্ট বন্দর হিসেবে উপস্থাপন করতে। কন্টেনার হ্যান্ডলিং এর ইতিবাচক প্রভাব দেখা গেছে সংস্থাটির রাজস্ব আয়ে। হিসেব বলছে বিদায়ী অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 5,227 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে 8.22% বেশি। আয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ও। এই সময়ে 9.5% বেড়ে ব্যয় দাঁড়িয়েছে 2,314 কোটি টাকা। বন্দরের এমন সফলতায় লাভবান হয়েছে দেশের অর্থনীতিও। এক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দর 290 কোটি টাকা বেশি অর্থ জমা দিয়েছে সরকারের কোষাগারে, যার পরিমাণ 1,765 কোটি টাকা। এর মধ্যে কর্পোরেট করের পরিমাণ ছিল 728 কোটি টাকা, আয়ের উপর ভ্যাট 667 কোটি, ভেন্ডরের কাছ থেকে আদায়কৃত ভ্যাট 102 কোটি এবং আয়কর 67 কোটি টাকা। এছাড়া ভ্যাট বহির্ভূত রাজস্ব 200 কোটি টাকা জমা হয়েছে কোষাগারে। এটা মেইন হলো যে আমাদের হ্যান্ডলিং বেড়েছে, আমাদের আয় বেড়েছে, সহজ হিসাব। তো যার ফলে আমাদের আয় বাড়লে তো অটোমেটিক্যালি গভর্নমেন্ট এটা রেভিনিউ পাইছে, এটা সাধারণ মানুষ, দেশ উপকৃত হলো, এটা থেকে বহুল অংশে লাভবান হলো। বন্দর চেয়ারম্যান বলছেন, সামনের দিনে এই আয় আরও বাড়বে, কেননা বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বাড়বে বন্দরের। দেশীয় বিনিয়োগের পাশাপাশি যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও কাজ করছে সরকার। প্রথমত হলো জাহাজের ওয়েটিং টাইম কমাতে হবে। দ্বিতীয় হলো তো জাহাজ যে টার্ন অ্যারাউন্ড টাইম, ভিতরে আসার পরে যে আপনার যে কার্গো ডেলিভারি করে আবার সে রিলোড করে যে আবার চলে যাবে, এই টার্ন অ্যারাউন্ড টাইমটা কমাতে হবে। তারপর হলো তৃতীয়টা হলো আমার কন্টেনার হ্যান্ডলিংয়ের এটা স্পিড বাড়াতে হবে। এই তিনটা যদি আমি করতে যাই তাহলে আমাকে অনেক ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে এবং এফিসিয়েন্সি বাড়াতে হবে। দেশের মোট আমদানি রপ্তানির 70% বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আন্তর্জাতিক সংস্থা লয়েডসের তালিকায় 67তম অবস্থানে এখন দেশের এই প্রধান সমুদ্র বন্দর। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের অবসানে দুটি দেশই তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার এই ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, দুই দেশের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হবে 28 জুলাই গ্রিনিচ মান সময় বিকেল 5টা থেকে। মালয়েশিয়ার রাজধানী পুত্রজয়ায় আনোয়ারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সোমথাম ওয়েজাআজাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট। আশা করা হচ্ছে এই যুদ্ধবিরতি অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। উভয় দেশের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র ও চীন। এবার বন্ধুকে পেটানোর অভিযোগে আলোচনায় টাইগার পেসার তাসকিন আহমেদ।
এমন ঘটনায় বিব্রত বিসিবি। নিউজ 24-কে জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আর যদিও বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলছেন তাসকিন, তবে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। পেসার তাসকিন আহমেদের কাণ্ডে উত্তাল দেশের ক্রিকেট। টক অব দ্য টাউনে পরিণত হয়েছে তাসকিনের বন্ধুকে পেটানোর ঘটনা। মিরপুর হোম অফ ক্রিকেটে বিসিবির সভাপতি থেকে পরিচালক সবার মধ্যে চলছে জোর আলোচনা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। জাতীয় দলের কোনো খেলোয়াড় বা আদৌ কোনো খেলোয়াড় এ ধরনের কোনো কাজের সাথে জড়িত হবে আমি জানি না এখানে তাসকিনের ভূমিকা কি, বাট এটা খুব সুখকর একটা ব্যাপার তো নিশ্চয়ই না। সঙ্গত কারণে উনি বলেছেন, একজন পিতা তো নিশ্চয়ই এরকম কথা বলতে পারেন না। সেরকম যদি হয়ে থাকে সেটা দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এরপর যোগাযোগ করার চেষ্টা তাসকিনের সাথে, নিজে জানালেন ঘটনা সম্পর্কে। আমার বন্ধু, মানে আমি তো মারলেওই তো, আমি তো মারিও নাই, আমার আরেক বন্ধুর সাথে গ্যাঞ্জাম করছে। ওইরা আমি মোহাম্মদপুর থানায় বলছিলাম যে আমার এই বন্ধুটার সাথে খারাপ ব্যবহার করছে, তাই ওরা ভয়ে এরকম করছে। বাবা তো নর্মালি কথা বলছে এবং এখানে দেখবেন যে কথা বলতেছে, আমার নাম কিন্তু উল্লেখ করে নাই, ওরা ট্র্যাপ করছে, বুঝছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান। শোরুমে একজন ব্যক্তি তাসকিনের ভালো বন্ধু, উনি একটা অভিযোগ করেছেন যে তার স্ত্রীর সাথে তার বন্ধুবান্ধব বিষয় নিয়ে কথাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। আমরা আসলে সত্যতা আছে কিনা, তাসকিনের সাথে আরো বন্ধু বান্ধব ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সাথে আরো বন্ধু ছিল, রসি বা অনেকে ছিল, ইশতিয়াক ওদের বন্ধু ছিল। আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতেছি। এর আগেও তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, নানাভাবে ম্যানেজ করায় এতদিন তা গণমাধ্যমে প্রকাশ পায়নি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। আর এই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক।